রাজনীতির নিষিদ্ধ, নিষিদ্ধর রাজনীতি, দেশে এই নিষিদ্ধের রাজনীতির বরাবরই আমরা বিপক্ষে ছিলাম। জামাতে ইসলামীকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখন যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে জোর গলায় সমালোচনা করা বা একটা সংবাদ মাধ্যমে মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমে কাজ করা মানুষ হিসেবে জোর গলায় বলতে যাওয়া যে আপনি এটা ভুল করছেন, অন্যায় করছেন, খুব কষ্ট করছিল, তখন সেই মানুষটাকে খুব সহজেই জামাত বিএনপির দালাল, স্বাধীনতা বিরোধী সাজিয়ে দেওয়া যেত। কিন্তু মৌলিক যে ভুলটা, গোড়ার যে ভুলটা ছিল, সেই ভুলটা ধরিয়ে যাওয়ার সুযোগ ছিল না। আজকে এসে আবার সেই প্রেক্ষাপট কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, কথা বলার জায়গায় স্বাধীনতাটা সেই জায়গায় আছে কিনা। আপনাদেরকে একটা উদাহরণ আমি শুধু মনে করে দিতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তৃতা, বিবৃতি, ভাষ্য কোনো কিছু বাংলাদেশে কোনো টেলিভিশন পত্রিকায় প্রচার করা যাবে না, এবং সেটা কিঞ্চিত প্রকাশ করতে গিয়ে বহু সাংবাদিক শুধু চাকরি হারান নাই, দীর্ঘ সময় জেলে খেটেছেন, শেষ পর্যন্ত দেশ ছাড়া হয়েছেন না। ফলাফল কি হয়েছে শেষমেশ? ফলাফল কি হয়েছে? 5 আগস্টে ধুম করে কারো কোনো নিষেধাজ্ঞা তুলেও নিতে হয় নাই। তারেক রহমান প্রতিদিন, আজকের এই দিনে তারেক রহমানের বক্তৃতা আনঅফিসিয়াল যদি প্রকাশ না হয়, এটাই তো অপরাধ। এটা নিজেরাই তাদেরকে সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করতে বাধ্য হচ্ছে। কথাটা শুধু মনে করিয়ে দিতে চাই, সাংবাদিক আমিন আল রশিদের একটা লেখা ছেপেছে ডেইলি স্টার। আমি লেখাটা পুরোটা পড়েছি, আপনাদেরকে এত লম্বা পড়ায় যেতে দিব না, শুধু এই কথাগুলোই কোট করছি আপনাদের সামনে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, মুক্ত মনের মানুষ ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন। তিনি কি লিখেছেন? গণঅভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সম্পর্কিত সন্ত্রাস বিরোধী অধ্যায় 2025 একটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। আচ্ছা, সম্পাদক পরিষদ মনে করে এই ধারাটি দেশের মানুষের স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের অধিকার সীমিত করবে, সংবাদ প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি করবে। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বলে দেশে বিদেশে এই দলটির যে কোনো কার্যক্রম, যেমন ঝটিকা মিছিল, অনলাইন সমাবেশ ইত্যাদি বিষয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করলে সেটিও কি ওই ধারায় অপরাধ হিসাবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? প্রশ্ন, একটি নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন যদি কোনো কর্মসূচি পালন করে, সেই সংবাদ জানার অধিকার যেমন মানুষের আছে, তেমনি সেই সংবাদটি প্রকাশ ও প্রচার করা গণমাধ্যমের দায়িত্ব। যেমন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মিছিল সহ নানা কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে প্রকাশ পায়। সুতরাং ওই সংবাদ প্রকাশের কারণে এটা বলার সুযোগ নেই যে সংশ্লিষ্ট গণমাধ্যম তাদের সমর্থন করছে বা তাদের পক্ষে প্রচার চালাচ্ছে। আচ্ছা, আপনারা যদি আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব, ফেসবুক পেজগুলা ঘাটেন, যদি বলি যে হ্যাঁ আমরা নো এটাতে বিশ্বাসী না, বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ যা ভালো করেছে আমরা বলে যাব, আর খারাপটা খারাপই বলবো, সেই আমাদের চ্যানেলগুলোতে আওয়ামী লীগ শাসনামলের সময়টায় কত পার্সেন্ট তাদের ভুল ত্রুটি সমালোচনা আছে আর কত পার্সেন্ট তাদের পজিটিভ অ্যাপ্রোচ আছে আমাদের জানা আছে, আমরা খুব ভালো করে জানি। আচ্ছা, আমিনুল রশিদ বলছেন, একইভাবে আওয়ামী লীগ বা তার যে কোনো অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যে কোনো কর্মকাণ্ডের খবর প্রকাশেও তাদের প্রতি সমর্থন বলার সুযোগ নেই। মানে তাদের খবর প্রকাশ করা মানে তাদের প্রতি সমর্থন না। আমরা তো অসংখ্য জায়গায় বলছি তারা যে পাপ করে গেছে, বাংলাদেশে যে লুটতরা, যে একক শাসন, একগুয়েমি, এবং বিশেষ করে তাদের রুট লেভেলের নেতাকর্মীরা, এটা ক্ষমার অযোগ্য এবং এটার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। এবং এখন সেই প্রেক্ষাপটও দিন দিন সীমিত হয়ে আসছে। যে ঘটনার সংবাদ মূল্য আছে সেটি প্রকাশ ও প্রচারের দায়িত্ব যেমন গণমাধ্যমে, তেমনি সেই খবর এড়িয়ে যাওয়া বা চেপে যাওয়া সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। যাই হোক, এখানে এই লেখক তিনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার 2টা পোস্ট তুলে ধরেছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটা পোস্টে তিনি বলেছেন যে বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয়, ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে। আচ্ছা, এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে পোস্টগুলো করেছেন সেগুলোর রেফারেন্স দিয়ে বলা হচ্ছে, এবং পরবর্তীতে আরেকটি পোস্ট দিয়েছিলেন যে পোস্টটি আর পরে খুঁজে পাওয়া যায়নি। সেই পোস্টটি একটি ফটোকার্ড ছিল, সেই ফটোকার্ডে লেখা ছিল বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবে, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে। সেটি পরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তুলে নিয়েছেন। এই যে একটা আলোচনা, কার খবর সংবাদপত্র প্রকাশ করবে কি করবে না, সেটা যদি কোনো কট্টরপন্থী প্রচারণা হয় তাহলে অবশ্যই অপরাধ। কিন্তু প্রচারণা না হয়ে শুধু যদি নিউজ ভ্যালু থাকে, সেই নিউজ ভ্যালুটা সরকারি অধ্যাদেশে আটকানোটা একটু ভেবে দেখবেন সুদূর প্রসারী সময়ে বাংলাদেশের জন্য
কতটা নজির হয়ে থাকবে। কারণ ওই যে আওয়ামী লীগকে যেরকম বলা হতো আওয়ামী লীগ তো সারা জীবনের জন্য না, রোজ কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগ না, তাহলে এখন যারা আছেন, আগামীতে যারা আছেন, তারাও তো রোজ কেয়ামত পর্যন্ত না। আওয়ামী লীগ আসলো না, কিন্তু এখন যারা আছেন, সামনে যারা আসবেন, তাদের বিরোধী একটা শক্তি আবার যখন আসবে এবং এই টাইপের প্র্যাকটিস যদি চালু করে, তখন এটার পরিণতি কি হবে? এই খবরগুলো তুলে ধরে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াটা এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার ফলে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো প্ল্যাটফর্মের সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, এমনকি সাধারণ মানুষের কথা বলার স্পেস সংকুচিত হলো কিনা সেই প্রশ্ন উঠে। এরকম বাস্তবতায় 13 মে রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে এই বিভ্রান্তি অবসানের চেষ্টা করা হয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে আর কিছু প্রশ্ন উঠেছে, সেগুলো তুলে ধরা হয়েছে যে মুক্ত মনের মানুষের সংজ্ঞাটা কি, সরকার যৌক্তিক ও গঠনমূলক বিশ্লেষণ বা মতামতের মানদণ্ড কি হবে, সরকার বলছে যে সেটা তারা মেনে নেবে। সোশ্যাল মিডিয়া নিয়ে এখানে বহু কথাবার্তা আছে। সোশ্যাল মিডিয়ার আসলে এটার কোনো সঠিক নিয়ন্ত্রণ নাই, এটা একটা ওপেন ওয়ার্ল্ড, ওপেন ফিল্ড, এবং এটা একটা নতুন ধারণা পৃথিবীতে। এই পৃথিবীতে আপনার রেস্ট্রিক্টেড বলতে কোনো জায়গা নেই। দেখা যাক বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে একরকম করেন। ওই যে ইশরাক হোসেন বললেন না, বিএনপি নেতা, আগে যে ট্রেন্ড ছিল, আওয়ামী লীগের সময় যে ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডের সাথে এই সরকারের অনেক মিল দেখা গেছে। রিজভী আহমেদও বলছেন কোনো কোনো ক্ষেত্রে বরঞ্চ বেশি দেখা যাচ্ছে। আমরা সেই প্রশ্নটা রেখে শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।